খামখেয়ালিপনা করেছে, খামখেয়ালি নাই, একদম পুরোপুরি ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্যানেল ক্যান্সেল করা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে। আবার রাজ্য সরকারের যে 100 পয়েন্ট রোস্টার, সেটাও এখনো ভুলে ভরা, সেটাও ভুলে ভরা, সেটাও বদলে গিয়েছে। তো বাকি যারা আছে তাদের কি হবে? যারা এখন নতুন করে আবার মানে এত বছর পরে, আমি তো আবারও বলছি, চ্যালেঞ্জ করছি তো, যে বিচারকরা, যে যারা বিচারক এখন বিচারকের আসনে আছেন, হ্যাঁ, তাদেরকে বলুন না একবার আরেকবার ল পরীক্ষায় পাস করে দেখাতে। পারবে না। আমি বিচার ব্যবস্থা বিচার করতে ব্যর্থ, কারণ সেই প্রথম লাইনটাই শকিং। সঞ্জীব খান্নার প্রথম লাইনটাই তো তাই ছিল, সময়ের অভাবে বিষয়ের গভীরে পৌঁছাতে পারলাম না, কিন্তু সময়ের অভাবে হাজার হাজার অধিকারের দাবি নিয়ে যারা আন্দোলন করেছে তাদেরকে জেল খাটানো যায়। কোনোদিন কোনো কেউ কাউকে টেন্ডার দিচ্ছে নাকি চিরাচরিত নিয়ম অনুযায়ী একজন করে বিচারককে আসনে বসাবে আর শাসক তার নিজের উদ্দেশ্য পূরণ করে নেবে এক একটা বিচার দিয়ে? সেটাও কি আমাদের ক্ষেত্রেও তাই হলো? এই প্রশ্নগুলো উঠছে, উঠবে এই প্রশ্নগুলো। তাহলে একেবারে যে লক্ষ্মী টুঙ্গা যাকে নিয়ে মামলা, একেবারে তার নামই এখন সিবিআই এর যে তালিকা, তিনটে লিস্ট, সেই তিনটে লিস্টে দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা প্রথম থেকেই একটা জিনিস বলেছি যে এই প্যানেল বাতিলটাই হচ্ছে একটা ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্র, এবং এই একই ঘটনা, একই প্রেক্ষিত, একই রকমের ঘটনায় ইউপি, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, একই ঘটনা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, পাঞ্জাব, প্রত্যেকটা রাজ্যে আছে। এই ধরনের যে সমস্ত দুর্নীতির ঘটনাগুলো আছে, সেই দুর্নীতির ঘটনাগুলোতে সিম্পল একটা কাজ হচ্ছে সেগ্রিগেশন করা। সেই সেগ্রিগেশন আমাদের ক্ষেত্রে কমপ্লিটলি হয়েছিল। সেই সেগ্রিগেশন যে হলো একদম ডেটার বেসিসে হয়েছিল, কিন্তু তারপরেও আমরা দেখতে পেলাম যে একজন বিচারক, তিনি তার কিন্তু খামখেয়ালি নয়, অনেকে বলবে খামখেয়ালিপনা করেছে, খামখেয়ালি নাই, একদম পুরোপুরি ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্যানেল ক্যান্সেল করা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে। একদম এই শুধু বিচারক কেন, আমি তো বলছি এখানে পুরো একটা ব্যবস্থাপনা জড়িয়ে আছে, পুরো ব্যবস্থাপনা। বিচার ব্যবস্থায় কি হচ্ছে আপনারা প্রত্যেকদিন দেখতে পাচ্ছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন, ধর্ষক বেল পেয়ে যাচ্ছে, আর অধিকারের দাবিতে যে রাস্তায় ছিল তাকে বছরের পর বছর জেল কাটাতে হচ্ছে। বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে আর বাকি আছে? আমি কেন, প্রাক্তন জাজেরা প্রশ্ন তুলছে, যারা প্রত্যেকদিন এখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ওকালতি করছেন, সিনিয়র আইনজীবী ছিলেন, তারা ছেড়ে দিচ্ছেন, তাদের পেশা ছেড়ে দিচ্ছেন। সিদ্ধার্থ দাবে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পরে প্রত্যেকদিন দেখুন না সাক্ষাৎকার গুলো, দেখুন প্রশান্ত ভূষণের সাক্ষাৎকার গুলো দেখুন, তাই তো বুঝে যাবেন যে জুডিশিয়ারি কোন জায়গায়, কোন ভয়ঙ্কর জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। আইদার নিজের পছন্দ মতো জাজগুলোকে বসানো হচ্ছে, অথবা এমন কিছু জাজকে বসাবে যাদের মধ্যে করাপশনের টেন্ডেন্সি ভিতরে থাকবে, যাদের ঘর থেকে টাকা যদি পাওয়া যায়, যদি কেউ টাকা নিয়ে প্রশ্ন করে তাকে রাজ্যসভা থেকে সরিয়ে দেওয়া হবে, ধান সরকার দেখা যায় না। এগুলো বাস্তব ঘটনা, এগুলো আমরা দেখছি বর্তমান ভারতবর্ষের, এটা একটা বেসিক চরিত্র। আর জুডিশিয়ারির এইটা একটা দায়িত্বের মধ্যে পড়ে নাগরিক অধিকার আর নাগরিকদেরকে বাঁচানো। তারা কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলের নয়, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তারা একটা নির্দিষ্ট জনগণের করে, জনগণের জায়গায় সংবিধানের শপথ করে সাংবিধানিক জায়গা থেকে তারা বিচার ব্যবস্থার উপরে বসছেন, এবং তারপরে চিন্তা করছেন বেরিয়ে যাওয়ার পর অবসরকালীন পরে আমি রাজ্যপাল হব, নাকি অন্য কোনো দলের হয়ে আমি রাজ্যসভায় যাব। এরকমও ইতিহাস আমাদের ভারতবর্ষে প্রচুর আছে। তো এই ঘটনাগুলো চলছে বর্তমানে, এই ঘটনাগুলো চলছে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে এই প্যানেলটা ক্যান্সেলই হতো না। দেখুন না, রিট আপনি আজকেই বলছেন যে লক্ষ্মী তুঙ্গা একজন টেন্টেড ক্যান্ডিডেট, তার রিটে ক্যান্সেল হলো। তাহলে একজন অবৈধভাবে নিযুক্ত ক্যান্ডিডেটের বা নিযুক্ত হতে না পারা ওয়েটিং ক্যান্ডিডেটের মানে অভিযোগে, সেটাকে তার উপর বেশ করে আনটেন্টেড ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। এটা কোন জায়গা থেকে, কোন যুক্তি থেকে হতে পারে? না না না, আমি বলছি না তো, একজন তো ছিল না ওখানে, যে চারজন আছে তাদের নাম সাসপেক্টেড লিস্টে আছে। শুধু তাই কেন, ওয়েটিং লিস্টে এমন প্রচুর ক্যান্ডিডেট আছে যারা সাসপেক্টেড আছে। কিন্তু আমাদের অনেকেই বলতেন, আমাদের লয়াররা বলতেন যে যারা ওয়েটিং লিস্টে ছিল, মানে যারা বসেছিল তারাই যোগ্য, বাকি সবাই অযোগ্য। আবার কখনো কখনো আমরা বলতে শুনেছি যে 2016 সবাই আনটেন্টেড ক্যান্ডিডেট, বামাল ধরা পড়েছে, এই শব্দটা আমরা বারবার শুনেছি। হুম। তো এগুলো তো ঘটনা, তাহলে এখন কি বামাল ধরা পড়ে, যেগুলো ধরছে তারা তো তাদেরই ক্লায়েন্ট, তারাও কি বামাল, নাকি এখানে আবার সংজ্ঞা বদলে যাচ্ছে? এই বিচারিতাগুলো হচ্ছে এখানে।
তো এই প্যানেল ক্যান্সেল হওয়া কোনো কালেই উচিত ছিল না। প্যানেল ক্যান্সেল করাটাই ছিল একটা ভয়ঙ্কর পরিকল্পনা। সেই পরিকল্পনার জের আজও পর্যন্ত চলছে এবং এখনো পর্যন্ত আমাদেরকে কোর্টে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই নিকৃষ্ট একটা ঘটনা ঘটেছে এবং এই ৭ বছরে প্রচুর কিছু বদলে গিয়েছে। আমরা দেখছি যে রিজার্ভেশন পলিসি বদলে গিয়েছে, ওবিসির শ্রেণী চরিত্র বদলে গিয়েছে। না আবার রাজ্য সরকারের যে 100 পয়েন্ট রোস্টার সেটাও এখনো ভুলে ভরা। সেটাও ভুলে ভরা, সেটাও বদলে গিয়েছে। তো বাকি যারা আছে তাদের কি হবে? যারা এখন নতুন করে আবার ১০ মানে এত বছর পরে আমি তো আবারও বলছি চ্যালেঞ্জ করছি তো যে বিচারকরা যে যারা বিচারক এখন বিচারকের আসনে আছেন, হ্যাঁ? তাদেরকে বলুন না একবার আরেকবার ল পরীক্ষায় পাস করে দেখাতে। পারবে না। আমি সেই সময় মাধ্যমিক পরীক্ষায় যে মার্কসটা পেয়েছি আজকে যদি আমাকে মাধ্যমিক পরীক্ষা দিতে বলা হয় প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে, আমি প্রত্যেকটা সাবজেক্টে একই পাবো? পাবো না। আমাদের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা বিভিন্ন মানসিক শারীরিক সমস্যার মধ্যে দিয়ে পরীক্ষা দিয়েছে। তারা পারেনি। প্রায় ১১০০ সাড়ে ১১০০র কাছাকাছি টিচার তারা নতুন করে কাট আপে আসতে পারেনি। তো এই একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়েছে। এইগুলো তৈরি হয়েছে নয়, তৈরি করা হয়েছে এবং আমি এইটা কন্টিনিউয়াস বলেছি এবং এখনো বলছি। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে এবং সুপ্রিম কোর্টের উচিত যেমন কুকুরের মামলাকে স্বতঃপ্রণোদিতভাবে নেওয়া যায়, সুপ্রিম কোর্টের উচিত যে যেমনভাবে যেকোনো একটা মামলা একটা সিচুয়েশন তৈরি হলো হপ করে সেটাকে তুলে নিয়ে জলে ভাসিয়ে দেওয়া যায়, সেই মামলাগুলোকে ধরা উচিত। আমাদের এই মামলাটাকেও ধরা উচিত। সুপ্রিম কোর্টের যদি সত্যি সত্যি এটা বোধ তৈরি হয় যে না নাগরিক অধিকার এবং সাংবিধানিক ভাবে আমাদের কিছু করা দরকার, এইটা আমাদের অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তারা নিজের ইগো ধরে বসে না থেকে সেটাকে সংশোধন করা উচিত। তবেই ন্যায়ালয়ের প্রতি সংবিধানের প্রতি মানুষের পুনরায় আস্থা তৈরি হবে এবং তার নিরপেক্ষতা নিয়ে আমরা কখনো আঙুল তুলতে পারবো না। নিরপেক্ষতা নিয়ে আমরা মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে যতদিন থেকে এই মানে এই ঘটনা হলো, জন্ম বলতে আমরা এই প্যানেল ক্যান্সেলের ক্ষেত্রে বলছি, এখান থেকে শুরু করে যতদূর পর্যন্ত আছে মানে আমাদের জীবদ্দশায় ততদিন পর্যন্ত আমরা যদি কোনো স্কুলে জয়েনও করি আমরা বলতেই পারবো না যে নিরপেক্ষ বিচারালয়। কি করে বলবো? নিরপেক্ষ সংবিধান হতে পারে, বিচারালয় নিরপেক্ষ নয়, অথচ বিচারালয়ের হাতেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই তো ঘটনা ঘটছে। এই রিটটা ওপেন হলো কেন? ওপেন করলো কে? এতদিন পর কি করে লক্ষ্মী কুমার যে তিনটে সেই তালিকা সামনে এলো, এতদিন কেন আসেনি? লক্ষ্মীপুঙ্গার শুধু কেন? সমস্ত তালিকাই তো আছে। সমস্ত তালিকায় তো সুপ্রিম কোর্টে দেওয়া ছিল। এতদিন তো এই বিষয়টা না সামনে সামনে আসেনি। সামনে আসেনি নয়। সুপ্রিম কোর্টে এগুলো ছিল। সুপ্রিম কোর্টে যে ডেটা ছিল সেই ডেটায় শুধুমাত্র টেন্টেড মানে যারা সার্ভিসের মধ্যে ছিল তারা নয়। যারা সার্ভিসের বাইরে ওয়েটিং ক্যান্ডিডেটদের মধ্যে থেকেও টেন্ডেড ছিল সেটাও সুপ্রিম কোর্ট জানতো। জানতো না কি সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট প্রত্যেকটা জিনিস জানতো। ইচ অ্যান্ড এভরি জিনিস জানতো। প্রত্যেকটা জিনিস জানতো সুপ্রিম কোর্ট। সবকিছু তাদের কাছে জমা ছিল। তাহলে কি বিচার ব্যবস্থা ব্যর্থ? আমি বলছি তো বিচার ব্যবস্থা বিচার করতে ব্যর্থ। আবারও বলছি বিচার ব্যবস্থা বিচার করতে ব্যর্থ। কারণ সেই প্রথম লাইনটাই শকিং। সঞ্জীব খান্নার প্রথম লাইনটাই তো তাই ছিল। সময়ের অভাবে বিষয়ের গভীরে পৌঁছাতে পারলাম না, কিন্তু সময়ের অভাবে হাজার হাজার অধিকারের দাবি নিয়ে যারা আন্দোলন করেছে তাদেরকে জেল খাটানো যায়। সময়ের অভাবে যারা কলম ধরেছে তাদেরকে জেল খাটানো যায়। তাহলে সময় শুধুমাত্র আমাদের ক্ষেত্রে ছিল যে কে তাকে মানা করে দিয়েছিল যে মাত্র ৬ মাসের মধ্যে আমার বিচারালয়ে আমি বসেছি আর ৬ মাসের মধ্যে বসেই আমাকে এইটাকেই ধরতে হবে এবং এটাকেই বিচার করতে হবে। কেউ কি তাকে টেন্ডার দিয়েছিল? বিচার সভা কি কোনো টেন্ডারের জায়গা যেখানে আমি তোমাকে একটা বিচারের টেন্ডার দিলাম যে এটাকে তুমি সমস্ত তথ্য খুঁটিয়ে না দেখেই তুমি একটা অসাংবিধানিক বিচার করে দেবে? এটা কি কোনোদিন কোনো কেউ কাউকে টেন্ডার দিচ্ছে নাকি চিরাচরিত নিয়ম অনুযায়ী একজন করে বিচারককে আসনে বসাবে আর শাসক তার নিজের উদ্দেশ্য পূরণ করে নেবে এক একটা বিচার দিয়ে? সেটাও কি আমাদের ক্ষেত্রেও তাই হলো? এই প্রশ্নগুলো উঠছে, উঠবে এই প্রশ্নগুলো। কিন্তু দাদা আজকে দাঁড়িয়ে কি কোথাও মনে হয় যে লক্ষ্মী কুমার এই মামলাটা যদি প্রথম থেকে একেবারে সঠিক হয় তাহলে আপনাদের প্যানেলটা ক্যান্সেল হতো না? দেখুন প্যানেল ক্যান্সেল লক্ষ্মী তুঙ্গার মামলা এখানে উঠেছে। লক্ষ্মী তুঙ্গার মামলা সামনে আগে থেকে এলে বা আর কোনো মামলা এলে এটার হতো বা হতো না, এখানে তো হতো হতো নার প্রশ্নটাই আমি করছি না। হতো হতো নার প্রশ্নটা এই কারণে করছি না, তার কারণটাই হচ্ছে সবটাই সুপ্রিম কোর্টে ছিল এবং সুপ্রিম কোর্ট শোনেনি। সাচ এস যখন ডিওয়াই চন্দ্রচূড় স্যার বিচারপতি ছিলেন, তিনি প্রথম দিনেই একটা অর্ডার পাস করেছিলেন স্টে দেওয়ার পর। দ্বিতীয় দিন, প্রথম দিন স্টে হয়নি, তিনি শুনেছিলেন। দ্বিতীয় দিন তিনি স্টে দিয়েছিলেন এবং বলেছিলেন
একটা প্রয়োজন হলে একটা কমিটি, আমাদের লয়াররা বলেছিলেন একটা কমিটি তৈরি করব এবং কমিটি তৈরি করে কোর্টের পর্যবেক্ষণের মধ্যে দিয়ে একটা সেগ্রিগেশন করে দেবো, বাছাই প্রক্রিয়া করে দেবো। কারণ এটাই তো সঠিক সিদ্ধান্ত ছিল সেদিনকে। হ্যাঁ, এবং প্রত্যেক পার্টি কে কি বলতে চাইছেন আপনারা একটা রিটেন কম্পাইলেশন দিন, সেটা করে দিতে বললো, কমন কম্পাইলেশন দিতে বলেছিল। কিন্তু আমরা দেখলাম যখন নতুন চিফ জাস্টিস এলেন, অমনি তিনি পুরনো সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে তড়িঘড়ি করে পুরো ব্যাপারটা উড়িয়ে দিলেন। তো ওড়ানোটাই যদি উদ্দেশ্য হয়, কারো যদি এটাই উদ্দেশ্য হয় যে আমি প্যানেলটা বাতিল করবই, এবং প্রথম দিন থেকে আপনি দেখুন না পুরোনো ভিডিও গুলো, আমি তো একদম ডাইরেক্ট বলছি, উনি ঘুমিয়ে পড়েছিলেন এজলাসে বসে বসে মামলা শুনতে শুনতে, যিনি ঘুমিয়ে গিয়ে এত বড় একটা ডিসিশন নিলেন, সেটা প্রি প্ল্যান নেই তো কি? কিন্তু প্রি প্ল্যান, এটা পরিকল্পিত জাজমেন্ট ছিল। এখনো বলছি, আগেও বলেছি, অদূর ভবিষ্যতেও বলবো, পরিকল্পিত জাজমেন্ট ছিল এবং সুপ্রিম কোর্টের এই ভুলটা সংশোধন করা উচিত। দাদা একেবারেই শেষ প্রশ্ন, অমৃতা সিনহার বেঞ্চে যে অর্ডার দেওয়া হয়েছিল এই রিল্যাক্সেশনে, সেই অর্ডারে সুপ্রিম কোর্ট এবার স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট কোনো এজ রিল্যাক্সেশন ওয়েটিং ক্যান্ডিডেটদের দেননি। এটা একদম ভুল কথা হয়েছে, টোটালি ভুল কথা। এবং আমরা প্রথম দিন থেকে বলছিলাম উনি ভুল করছেন এবং কোর্টকে কিছু লয়ার মিসগাইড করছেন। জানি না, মামলা নেওয়ার জন্য লয়াররা অনেক করে, সেটা করতেই পারে, কিন্তু আমার কাছে একদম স্পষ্ট যে কোনো দিন শুধুমাত্র আনটেন্টেড এবং অ্যাপয়েন্টেড টিচার এবং নন টিচিং স্টাফদেরই শুধুমাত্র এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, অন্য কাউকে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়নি। সেই মামলায় গিয়েছে, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, স্বাভাবিক ব্যাপার।